হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 12-এর কঠিন অবস্থা যে চ্যাপ্টারটি আছে অর্থাৎ সলিড স্টেট, এই সলিড স্টেট চ্যাপ্টারের একটি টপিক পড়ব। সেই টপিকটি হচ্ছে কেলাসের ঘনত্ব নির্ণয়, এবং এই টপিকটি থেকে আজকের ক্লাসে আমরা এর থেকে কীরকম গাণিতিক প্রশ্নাবলী আসতে পারে সেই সম্পর্কে একটু আলোচনা করব। তো কঠিন অবস্থার আজকে আলোচ্য টপিক হলো কেলাসের ঘনত্ব নির্ণয়। তো কেলাসের ঘনত্ব নির্ণয়টি তোমরা বোর্ডে হেডিং দেখতে পাচ্ছ। আমরা এই হেডিং দিয়ে কেলাসের ঘনত্ব প্রথমে নির্ণয় করব মৌলিক পদার্থের ক্ষেত্রে, এবং পরবর্তীকালে আমরা সেখান থেকে ওটাকে আরেকটু এক্সটেন্ড করব যে আয়নীয় পদার্থ হলে সেক্ষেত্রে কেলাসের ঘনত্বটি কীরূপ হবে। তো কেলাসের ঘনত্ব নির্ণয় করতে গেলেই আমরা সলিড স্টেটের এর আগের টপিক একক কোষ, এটি সম্পর্কে একটুখানি না বললেই নয়। একক কোষ আমরা নিশ্চয়ই আগের ক্লাসে পড়ে থাকব যে একক কোষ তিন ধরনের হতে পারে, সাধারণত সরল, দেহকেন্দ্রিক, আরেকটি হতে পারে পৃষ্ঠকেন্দ্রিক। সরল একক কোষকে এসসিসি করে লিখলাম, দেহকেন্দ্রিক একক কোষকে বিসিসি করে লিখলাম অর্থাৎ বডি সেন্টার, আর পৃষ্ঠকেন্দ্রিক একক কোষকে আমরা এফসিসি করে লিখলাম। তো সরল একক কোষে আমরা আগের ক্লাসে দেখে থাকব যে সরল একক কোষে জেড এর মান 1, অর্থাৎ প্রতিটি জেড হচ্ছে প্রতিটি একক কোষে কণার সংখ্যা। এগুলি নিশ্চয়ই আমরা আগের ক্লাসে দেখেছি। প্রতিটি একক কোষে কণার সংখ্যা তাকে আমরা ডিনোট করি জেড দিয়ে। সরল একক কোষে জেড ইকুয়াল টু 1, বিসিসি যদি হয় দেহকেন্দ্রিক জেড ইকুয়াল টু 2, এফসিসি হলে জেড ইকুয়াল টু 4, অর্থাৎ প্রতিটি একক কোষে কণার সংখ্যাকে আমরা ডিনোট করব আজকের ক্লাসে জেড দিয়ে। যদি সরল হয় তাহলে প্রতিটি একক কোষে কণার সংখ্যা হবে 1, যদি দেহকেন্দ্রিক হয় তাহলে প্রতিটি একক কোষে কণার সংখ্যা হবে 2, যদি পৃষ্ঠকেন্দ্রিক হয় তাহলে প্রতিটি একক কোষে কণার সংখ্যা হবে 4। এগুলি আমাদের পূর্ব আলোচিত ক্লাসে তোমরা নিশ্চয়ই দেখেছো বা শিখেছো। তো এই জিনিসটিকে আমি একটু তোমাদের মনে করিয়ে দিয়ে আজকে আমাদের টপিকে চলে যাব। আর একবার রিপিট করছি, জেডকে আজকে আমরা ডিনোট করব প্রতিটি একটা একক কোষে কতগুলি কণা আছে সেই সংখ্যাটা হচ্ছে জেড। সরল একক কোষে মানে কণার সংখ্যা হচ্ছে একটি, তাই জেড ইকুয়াল টু 1। যদি একক কোষটি দেহকেন্দ্রিক হয় অর্থাৎ 8টি কৌণিক বিন্দুতে, ঘনকের 8টি কৌণিক বিন্দুতে এক এরাট অংশ করে এক একটি গোলকের অংশ আছে এবং দেহের কেন্দ্রে একটি গোটা গোলক আছে, তাহলে সেক্ষেত্রে তোমরা দেখে থাকবে দেহকেন্দ্রিকের ক্ষেত্রে প্রতিটি একক কোষে কণার সংখ্যা জেড ইকুয়াল টু 2। এটি কি করে এসেছিল তোমরা একটু আগের ক্লাস বই থেকে দেখে নিলেই বুঝতে পারবে। এটা এইভাবে এসেছিল। পৃষ্ঠকেন্দ্রিকের ক্ষেত্রে 8টি কৌণিক বিন্দুতে একটি করে যদি কণা থাকে তাহলে এক একটা কৌণিক বিন্দুতে অংশ হয়েছিল 1 এরাট, অর্থাৎ 8 ইন্টু 1/8 প্লাস প্রতিটি পৃষ্ঠে 1/2 অংশ করে হয়েছিল। মোট পৃষ্ঠ একটা ঘরে 6টা হয়, তাহলে এক্ষেত্রে মান হয়েছিল 4। তো এরপরে একক কোষগুলি সম্পর্কে একটুখানি মনে করিয়ে দিয়ে আমরা সরাসরি চলে যাব আজকের আলোচ্য বিষয় কেলাসের ঘনত্ব নির্ণয়। আচ্ছা, প্রথমে তাহলে আমরা কেলাসের ঘনত্ব বার করছি কার ক্ষেত্রে? মৌলিক পদার্থের ক্ষেত্রে। তো আমরা এক্ষেত্রে ধরে নিচ্ছি এটি যদি একটি ঘনকাকার একক কোষ হয়, আমরা ধরে নিচ্ছি এক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য এ। একক কোষের বাহুর দৈর্ঘ্য বা কিনারা দৈর্ঘ্য আমরা ধরে নিচ্ছি এ। এবার ঘনকাকৃতি হলে সবকটি বাহুর দৈর্ঘ্য কি হবে? এ হবে। তাহলে আমরা একক কোষের বাহুর দৈর্ঘ্য বা কিনারা দৈর্ঘ্য আমরা ধরে নিলাম এ।
এছাড়াও আমরা ধরে নিচ্ছি প্রতিটি একক কোষে মানে এক একটি একক কোষে কণার সংখ্যা, একটু আগে যেটা বলছিলাম কণার সংখ্যা, কারণ আমরা এক্ষেত্রে যে কেলাসের ঘনত্ব বার করব সেই কেলাসটির একক কোষ সরল হতে পারে, দেহকেন্দ্রিক হতে পারে বা পৃষ্ঠকেন্দ্রিক হতে পারে। যেরকম হবে সেক্ষেত্রে আমরা জেডের মানটা সেই রকম বসিয়ে দেবো, কিন্তু আমরা 3টি একক কোষের জন্যই আমরা বার করব, তাই জন্য আমরা একক কোষে কণার সংখ্যাটিকে জেড দিয়ে রিপ্রেজেন্ট করলাম। একক কোষে কণার সংখ্যাকে আমরা ধরে নিলাম জেড। যদি একক কোষটি পরবর্তীকালে অঙ্কে বলে দেয় যে সরল, তাহলে আমরা ফর্মুলায় জেডের জায়গায় 1 বসাবো। যদি দেহকেন্দ্রিক বলে তাহলে জেডের জায়গায় 2 বসাবো, এবং পৃষ্ঠকেন্দ্রিক বলে জেডের জায়গায় 4 বসাবো। আমরা 3টি একক কোষের ক্ষেত্রেই ফর্মুলাটি প্রতিষ্ঠা করছি, তাই জন্য এক্ষেত্রে আমরা একক কোষে কণার সংখ্যা জেড ধরে নিলাম। এছাড়াও আমরা আরো ধরবো মৌলিক পদার্থের পারমাণবিক ভর, অর্থাৎ যে মৌলিক পদার্থটি নিচ্ছি মৌলিক পদার্থটির পারমাণবিক ভর আমরা ধরে নেব এম। এই 3টি জিনিস আমরা আপাতত ধরে নিলাম। একক কোষের বাহুর দৈর্ঘ্য ধরে নিলাম, একক কোষের প্রতিটি একক কোষে কণার সংখ্যা ধরে নিলাম জেড, এবং মৌলিক পদার্থের পারমাণবিক ভর আমরা ধরে নিলাম এম। তাহলে আমরা একটি একক কোষের আমরা আয়তন বার করতে পারবো। একক কোষের আয়তন তাহলে কি হবে? একক কোষের আয়তন, যেহেতু একক কোষটি আমরা ঘনকাকার ধরছি, এই যে সিলেবাসে আমাদের ঘনকাকার দিয়ে সব আছে, তাই একক কোষের আয়তন আমাদের এক্ষেত্রে হবে বাহুর কিউব, অর্থাৎ এ কিউব। একক কোষের যেহেতু বাহুর দৈর্ঘ্য আমরা ধরেছি এ, তাই একক কোষের আয়তন হবে এ কিউব। এবার আমরা বার করব প্রতিটি পরমাণুর ভর। এক একটি পরমাণুর ভর আমরা এবার বার করব। আমরা এই অংশটি মুছে দিচ্ছি, তোমরা নোট করার হলে পজ করে নোট করে নাও। বোঝা গেছে একক কোষের আয়তন কত বেরিয়েছে? এ কিউব, এবং আমরা ধরেছিলাম প্রতিটি একক কোষে কণার সংখ্যা জেড। এবার আমরা বার করব প্রতিটি মৌলিক যে পদার্থটি নিয়েছি, এই যে মৌলিক পদার্থটি নিয়েছি তার আমরা বার করব প্রতিটি পরমাণুর ভর। এই জায়গাটা বুঝতে পারলেই আজকের ফর্মুলাটা তোমরা সহজেই বুঝে যাবে। এইটা বোঝানোর জন্য আমি উদাহরণ নিয়েও আলোচনা করব, তাহলে পরিষ্কার হয়ে যাবে। আমরা কি বার করছি, আমরা এক্ষেত্রে কি লিখেছি খেয়াল করবে, প্রতিটি পরমাণুর ভর। কার প্রতিটি পরমাণুর ভর? যে মৌলিক পদার্থটার আমরা কেলাসের ঘনত্ব বার করছি সেই মৌলিক পদার্থটার প্রত্যেকটা পরমাণুর ভর আমরা বার করব। ঠিক আছে, তো প্রতিটি পরমাণুর ভরের ফর্মুলা হবে পারমাণবিক ভর। কি করে ফর্মুলাটা হচ্ছে আমি তোমাদের ডিটেলসে বুঝিয়ে দেবো। পারমাণবিক ভর ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো সংখ্যা। পারমাণবিক ভর ডিভাইডেড বাই আমি এন দিয়ে লিখে দিলাম অ্যাভোগাড্রো সংখ্যা। এই জায়গাটা হয়তো ম্যাক্সিমাম স্টুডেন্টদেরই, যারা বই থেকেও পড়ছে বা এই ক্লাসটি দেখছো, এই জায়গাটা একটা মনে জিজ্ঞাসা চিহ্ন আসবে যে এটা কি করে হলো, এটা কি করে হলো। এটা বোঝানোর জন্য আমি তোমাদের একটা উদাহরণ দিয়ে এটাকে বোঝাবো। ধরো কপার পরমাণুর একটি পরমাণুর কপারের পারমাণবিক ভর 63.5, ঠিক আছে, বা এজি এর পারমাণবিক ভর 108, ঠিক আছে। কপারটা দিয়ে বলি, বা যেকোনো ধরে নাও যেকোনো একটি মৌলিক পদার্থের পারমাণবিক ভর 63.5। এটা এক্সাম্পল দিয়ে আমি এইটাকে এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি যে এই ফর্মুলাটা কি করে হলো। তো কপারের পারমাণবিক ভর কত? 63.5, ঠিক আছে। এবার কপার বলো বা যে কোনো মেটাল তারা কি হয়? তারা এক পারমাণবিক হয়, এটা আমরা জানি। যে কোনো মেটাল আমরা কখনো দেখবো না কোনো একটা মেটাল M2 রূপে আসছে। আমরা জানি অক্সিজেনটা O2 হয়, নাইট্রোজেনটা N2 হয়, এগুলো অধাতু। কিন্তু আমরা সাধারণত ধাতুদের কি রূপে থাকতে দেখি? ধাতুগুলো এক পারমাণবিক হয়, অর্থাৎ ধাতুরা যখন কোনো যৌগ ফর্ম করে না তখন তারা একটা পরমাণু অবস্থান করে। যেমন আয়রন Fe রূপে অবস্থান করছে, কপার Cu রূপে, সিলভার Ag রূপে। তুমি কখনো দেখবে না যে সিলভারটা Ag2 হিসেবে আছে, M2 হিসেবে কোনো ধাতু আছে। ধাতুগুলো সবসময় এক পারমাণবিক হয়, অর্থাৎ ধাতুরা সবসময়
একা একা থাকে। তাহলে আমরা যদি বলি কপারের পারমাণবিক ভর 63.5, ঠিক আছে, তার মানে এক্ষেত্রে পরমাণু বা অণু, আমরা যেটা অণু হিসেবে পড়েছি, এক্ষেত্রে পরমাণু বা অণু এই দুটো সমার্থক শব্দ, কারণ এরা হচ্ছে এক পারমাণবিক, ঠিক আছে। আমরা যেমন জল মাধ্যমিক লেভেলে যখন পড়েছি আমরা জানি জলের অণুটাকে কি হিসেবে পড়েছি, H2O। ওই জন্য আমরা জলের ক্ষেত্রে পারমাণবিক ভর বলি না, আমরা জলের ক্ষেত্রে বলি আণবিক ভর। জলের আণবিক ভর 18। আমরা CO2 পড়েছি, ভালো করে বুঝবে জায়গাগুলো। আমরা CO2 পড়েছি, আমরা CO2 এর পারমাণবিক ভর কিন্তু পড়িনি, আমরা CO2 এর আণবিক ভর পড়েছি 44। এখানে সি এর পারমাণবিক ভর 12 এবং এক একটা অক্সিজেনের 16 করে, দুটো অক্সিজেন আছে, তাই CO2 এটা একটা অণু, এর আণবিক ভর হচ্ছে 44। জলের আণবিক ভর 18। এইবার তোমরা খেয়াল করবে, যখন আমরা রাসায়নিক গণনার অঙ্ক করতাম তখন আমরা কিভাবে করতাম, 44 গ্রাম কার্বন ডাই অক্সাইডে অণুর সংখ্যা 11 নাম্বার, 18 গ্রাম জলের অণুর সংখ্যা 11 নাম্বার, তাই পড়তাম 6.022 × 10⁻23। কেন পড়তাম এত গ্রামে, কারণ সেক্ষেত্রে আমরা অণুর সংখ্যা কেন লিখতাম, কারণ জলটা হচ্ছে একটা অণু, সেই অণুটার আণবিক ভর, পারমাণবিক নয়, অণু বলে তার ক্ষেত্রে আমরা বলছি আণবিক ভর। তাহলে সেই ক্ষেত্রে আণবিক ভর কত ছিল জলের, 18। তাহলে 18 গ্রাম জলে অণুর সংখ্যা বলছি না, কেন, কারণ এটা তো একটা অণু। তাহলে 18 গ্রাম জলে অণুর সংখ্যা ছিল 11 নাম্বার। CO2 44 গ্রাম, CO2 এর অণুর সংখ্যা ছিল 11 নাম্বার। কিন্তু যদি ধাতু হয় তারা কি, তারা এক পারমাণবিক, অর্থাৎ তাদের ক্ষেত্রে যাহাই অণু তাহাই পরমাণু, যেটাই অণু সেটাই পরমাণু। আমি যদি জোর জবস্তি বলি যে কপারের আণবিক ভর কত, কপারের ক্ষেত্রে আণবিক ভর কথাটি অর্থহীন, কারণ কপার নিজে এক পরমাণু হিসেবে অবস্থান করছে। তবু যদি বলি আণবিক ভর, জোর করে যদি বলি, তাহলে এক্ষেত্রে আণবিক ভরও হবে 63.5, কারণ এর অণু বলে কিছু নেই, এটা একটা পরমাণুই অবস্থান করছে। তার মানে আমরা নিচু ক্লাসে শিখেছি 18 গ্রাম জলে অণুর সংখ্যা কত, 11 নাম্বার, 44 গ্রাম CO2 অণুর সংখ্যা 11 নাম্বার। তাহলে 63.5 গ্রাম কপারেও অণুর সংখ্যা, বা এক্ষেত্রে অণুর সংখ্যাও যা, পরমাণুর সংখ্যাও তাই, কারণ এখানে একটাই পরমাণু আছে, তাই যেটাই অণু সেটাই পরমাণু। তাহলে আমরা কি লিখতে পারি, 63.5 গ্রাম Cu এ অণুর সংখ্যা না লিখে আমরা এক্ষেত্রে লিখবো পরমাণুর সংখ্যা, কত লিখবো, 11 নাম্বার, 6.022 × 10⁻23, তাই তো, 6.022 লিখে দিচ্ছি, 6.022 × 10⁻23, ঠিক আছে। তাহলে বুঝতে পারলে, তাহলে যেটা মেটালের ক্ষেত্রে যেটা তার পারমাণবিক ভর হবে, সেই পারমাণবিক ভরে পরমাণুর সংখ্যা কত থাকে, 11 নাম্বার, 6.022 × 10⁻23। যদি এটা সিলভার হতো, সিলভারও একা থাকে, সিলভারের ক্ষেত্রে পারমাণবিক ভর কত, 108, তখন তাহলে আমাদের ঐকিক নিয়মে কিরকম ভাবে লিখতাম, 108 গ্রাম সিলভার অর্থাৎ এজিতে পরমাণুর সংখ্যা 6.022 × 10⁻23। এত অব্দি ক্লিয়ার? এইবার এত যদি ক্লিয়ার হয়, এই লাইনটাকে আমরা জাস্ট উল্টে দেবো, তার মানে 63.5 গ্রাম কপারে পরমাণুর সংখ্যা কত হলো, 6.022 × 10⁻23T। এবার এটাকে ঘুরিয়ে তোমরা একটু ভাবো, ঘুরিয়ে যদি ভাবি তাহলে 6.022 × 10⁻23 সংখ্যক, মানে এতগুলো বা এত সংখ্যক পরমাণুর ভর, কত গ্রাম, 63.5 গ্রাম। উল্টে লিখলাম লাইনটা, আমি নতুন কিছু করিনি, যেটাকে বাঁ দিক থেকে লিখেছিলাম সেটাকে এবার আমি উল্টে দিলাম, অর্থাৎ 6.022 × 10⁻23 সংখ্যক পরমাণুর ভর, কপারের ক্ষেত্রে পরমাণুর ভর 63.5 গ্রাম। তাহলে এবার দেখো একটি পরমাণুর ভর কত হচ্ছে, একটি পরমাণুর ভর হচ্ছে 63.5 ডিভাইডেড বাই কি হচ্ছে
অ্যাভোগাড্রোর সংখ্যা। একটা পরমাণুর ভর কি হলো তাহলে 63.5 ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো সংখ্যা। তোমরা খেয়াল করে দেখো, আমরা এখানে এইটাই লিখিয়েছি। তোমাকে আমি এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম সেটা একটা উদাহরণের সাহায্যে বোঝালাম, যাতে তোমরা বুঝতে পারো যে এই ফর্মুলাটা কোথা থেকে এলো। নইলে এই ফর্মুলাটা তোমরা কিছুতেই বুঝতে পারবে না যে কি করে এলো। ঠিক আছে, তো আমি এই ফর্মুলাটাকে আরেকবার বোঝানোর চেষ্টা করছি, কারণ এই ফর্মুলাটা বোঝা হয়ে গেলেই আজকে আমাদের ক্লাসটা সুন্দরভাবে তোমরা বুঝতে পেরে যাবে। এই ফর্মুলাটাকে আমি আরেকবার এক্সাম্পলের সাহায্যে বোঝানোর চেষ্টা করছি। তাহলে আমাদের ফর্মুলাটা কি দেখতে পাচ্ছ, বোর্ডে রয়েছে। প্রতিটি পরমাণুর আমি ভর বার করছি, এখনো ফাইনাল ফর্মুলায় পৌঁছইনি। আমরা প্রত্যেকটা পরমাণুর ভরের যে ফর্মুলাটা লিখেছি সেটা কি লিখেছি, পারমাণবিক ভর ডিভাইডেড বাই অ্যাভোগাড্রোর সংখ্যা। ঠিক আছে, তো এইটি কি করে এলো আরেকবার আমি দেখাচ্ছি। ধরো কোনো ধাতুর পারমাণবিক ভর আমাদের বলে দিয়েছে m। মনে করি কোনো ধাতুর পারমাণবিক ভর আমাদের বলে দিয়েছে m। ঠিক আছে, এখানে যেটা পারমাণবিক ভর আমরা m ধরেছিলাম, ধাতুটার পারমাণবিক ভর বলে দিয়েছে m, যেটা কপারের ক্ষেত্রে কত ধরছিলাম 63.5, যেটা এজির ক্ষেত্রে কত 108। ঠিক আছে, তো প্রত্যেকটা ধাতুর এক একটা পরমাণুর ভর থাকে, সেই পারমাণবিক ভরটা ধরো m। তোমরা মনে রাখবে m যে পারমাণবিক ভর তত গ্রামের পরমাণুর সংখ্যা কত হয় 6.022 × 10⁻23। তাহলে m গ্রাম বা m পরিমাণ সেই মৌলটার মধ্যে পরমাণুর সংখ্যা, কতগুলো পরমাণু থাকে 6.022 × 10⁻23 টি। তাহলে এটাকে তোমরা একটু ঘুরিয়ে ভাবো, তাহলে এত পরমাণুর সংখ্যা কত বলেছি 6.022 × 10⁻23। তোমরা একটু যদি ঘুরিয়ে ভাবো, এতটি পরমাণু মানে এতগুলো পরমাণুর ভর কত হচ্ছে m গ্রাম। তাহলে একটা পরমাণুর ভর কত হবে m ডিভাইডেড বাই, এটা তলায় চলে আসবে। দেখো এই লাইনটাকেই আমরা যদি এবার একটুখানি ঘুরিয়ে লিখি, এই লাইনটাকেই, তাহলে mটা বাম দিকে ছিল, 6.022 × 10⁻23টা কোন দিকে ছিল, ডান দিকে ছিল। এবার এটাকে যখন আমরা ঘুরিয়ে লিখছি তাহলে কীভাবে লিখবো 6.022 × 10⁻23, এতটি পরমাণুর এতগুলি পরমাণুর ভর কত ছিল m গ্রাম। তাহলে একটা পরমাণুর ভর কত হবে, একটা পরমাণুর ভর হবে m ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো সংখ্যা, যেটাকে আমরা শর্টে কি দিয়ে লিখি m দিয়ে লিখি। তো বোঝা গেছে? যদি তাতেও ক্লিয়ার না হয় তোমরা আরেকবার ব্যাক করে এই ভিডিওটা দেখো, তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে। তাহলে এখানে আমাদের একটি পরমাণু মানে একক কোষের মধ্যে যে কণাগুলো রয়েছে তাদের একটা পরমাণুর ভর কত বেরোচ্ছে, পারমাণবিক ভর ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো নাম্বার। অর্থাৎ পারমাণবিক ভর আমি দেখবে শুরুতেই ধরেছি m, এবং অ্যাভোগাড্রো নাম্বারকে আমরা n দিয়ে লিখি। তাহলে এইটা কার ভর, এটা হচ্ছে এই যে মৌলিক পদার্থটা আছে সেই মৌলিক পদার্থের এক একটা পরমাণুর ভর হচ্ছে m/n। ঠিক আছে, এইবার আমরা কি বার করব, এবার আমরা বার করব মৌলিক পদার্থটার ঘনত্ব। এটা মনে রাখবে, সেটা লিখেছিলাম m/n। এবার আমরা বার করব মৌলিক পদার্থটার ঘনত্ব। ঠিক আছে, তো মৌলিক পদার্থর ঘনত্ব মানে হচ্ছে এক্ষেত্রে আমরা একক কোষের ঘনত্ব বার করব। একক কোষের ঘনত্ব, একে ডিনোট করব রো দিয়ে। তাহলে একক কোষের ঘনত্ব আমরা জানি, ঘনত্ব ইকুয়াল টু ভর বাই আয়তন। তাহলে একক কোষের যদি ঘনত্ব হয় তাহলে উপরে ভরটা কার হবে, উপরে ভরটা অবশ্যই একক কোষের হবে। একক কোষের ভর ডিভাইডেড বাই নিচে আয়তনটা কার হবে, নিচে আয়তনটা হবে একক কোষের আয়তন। ঠিক আছে, এবার একক কোষের আয়তন একটু আগে বার করেছি। একক কোষের একটা বাহুর দৈর্ঘ্য যদি a হয় তাহলে একক কোষের আয়তন কত হবে, a কিউব হবে। একক কোষের আয়তন হবে a কিউব। এবার একক কোষের ভর বার করব। ভরটা কিভাবে বার করব, দেখো একক কোষে আমরা শুরুতেই ধরে নিয়েছি পরমাণুর সংখ্যা কত z, অর্থাৎ যদি সরল হয় তাহলে z এর মান 1, অর্থাৎ সরল একক কোষে কণার সংখ্যা বা পরমাণুর সংখ্যা কটা থাকে, একটি।
দেহকেন্দ্রিক হলে 2টি আর পৃষ্ঠকেন্দ্রিক হলে 4টি। তাহলে একক কোষের ভর যখন বার করব, একক কোষের মধ্যে কে আছে, মৌলিক পদার্থের পরমাণুগুলো। একটু আগের লাইনেই দেখবে পরমাণুগুলোর ভর, প্রতিটি পরমাণুর ভর কত বেরিয়েছে, m/n। প্রত্যেকটা পরমাণুর ভর বেরিয়েছে m/n। তাহলে একক কোষের ভর বার করছি। তাহলে একক কোষের ভর মানে কি, একক কোষের মধ্যে যতগুলো পরমাণু আছে তার ভর। তাহলে একক কোষের মধ্যে যদি জেডখানা, এক একটা একক কোষে আমি ধরেছি কণার সংখ্যা বা পরমাণুর সংখ্যা কত ধরেছি, জেড, তাহলে একক কোষের মোট ভর কত হবে, জেড ইন্টু m/n। তাহলে একক কোষের ভর মানে একক কোষের ভেতরে যে পরমাণুগুলো আছে, একটা পরমাণুর ভর হচ্ছে m/n। তাহলে একক কোষের মধ্যে আমি কতগুলো পরমাণু আছে ধরেছি, জেডখানা। তাহলে একক কোষের মোট ভর হচ্ছে জেড ইন্টু m/n। তাহলে একক কোষের মধ্যে মোট ভর হচ্ছে জেড ইন্টু m/n। আমরা এনটাকে নিচে লিখলাম। দেখো বোঝা গেল। একক কোষের ঘনত্ব যখন বার করছি, তাহলে ঘনত্ব মানে কি, কার ঘনত্ব বার করছি, একক কোষের। তাহলে একক কোষের ঘনত্ব যখন বার করব, ওপরে লিখবো একক কোষের ভর আর নিচে লিখবো একক কোষের আয়তন, কারণ আমরা ঘনত্বের ফর্মুলা জানি ভর বাই আয়তন। তাহলে একক কোষের ভর কত হবে, একক কোষের মধ্যে যদি ধরো FCC, তাহলে FCC মানে জেড এর মান কত, 4। এবার 4 ইন্টু এক একটা পরমাণুর ভর আমাদের কত বেরিয়েছে, m/n। যদি BCC হয় তাহলে তখন ভর কত হয়ে যাবে, 2 গুণিতক m/n। অর্থাৎ একক কোষের ভর হবে একক কোষের মধ্যে যে কণাগুলো আছে তাদের মোট ভর। তাদের মোট ভর কি করে হবে, একক কোষের মধ্যে যে কণা বা যে পরমাণুগুলো আছে, এক একটা পরমাণুর ভর বেরিয়েছে m/n। আর একক কোষের মধ্যে কতগুলো পরমাণু আছে আমরা ধরেছি জেড। তাহলে একক কোষের মোট ভর হবে জেড ইন্টু m/n। অর্থাৎ আমাদের যে ঘনত্বের সমীকরণটা আমরা পেলাম, রো ইকুয়াল টু জেড ইন্টু m ডিভাইডেড বাই a কিউব ইন্টু n বলতে পারি, বা n ইন্টু a কিউব বলতে পারি। হয়তো ফর্মুলায় তোমরা a কিউব ইন্টু n লেখাটি দেখতে পাবে। তাহলে ফর্মুলা কি দাঁড়ালো, রো ইকুয়াল টু জেড ইন্টু m ডিভাইডেড বাই a কিউব ইন্টু n। এক্ষেত্রে জেডটা হচ্ছে একক কোষের, প্রতিটি একক কোষে পরমাণুর সংখ্যা, যেটা সরল হলে 1 হবে, BCC হলে 2 হবে, FCC হলে 4 হবে। তোমাকে যে মৌলিক পদার্থটা বলবে তার পারমাণবিক ভর বলে দেবে, যেমন 108 কিংবা 63.5 এরকম কিছু একটা বলে দেবে। অ্যাভোগাড্রো সংখ্যা আমরা জানি, এবং এটা আমরা জানি যে একক কোষের কিনারা দৈর্ঘ্য বা বাহুর দৈর্ঘ্য, সেই বাহুর দৈর্ঘ্যর মানও নিশ্চয়ই তোমাদের দিয়ে দেবে, দিয়ে ঘনত্ব বার করতে দেবে, বা ঘনত্বর মান দিয়ে দেবে, বাহুর দৈর্ঘ্য বার করতে হবে। এই ফর্মুলা থেকে তোমাদের বিভিন্ন রকম অঙ্ক করতে হতে পারে। তো এটি গেল আমাদের কার ক্ষেত্রে, মৌলিক পদার্থের ক্ষেত্রে। তাহলে মৌলিক পদার্থের ক্ষেত্রে ফর্মুলাটা কি দাঁড়ালো, রো ইকুয়াল টু জেড ইন্টু m ডিভাইডেড বাই a কিউব ইন্টু n। এটা মৌলিক পদার্থের ক্ষেত্রে ঘনত্ব, একক কোষের ঘনত্বের ফর্মুলাটা এটা দাঁড়ালো। আচ্ছা, এরপরে আমরা দেখব আয়নীয় পদার্থের ক্ষেত্রে। আয়নীয় পদার্থের ক্ষেত্রে আমাদের ফর্মুলাটি হুবহু একই থাকবে, ওটা আলাদা করে আর আমাদের প্রতিষ্ঠা করতে হবে না, ফর্মুলাটা একই থাকবে। আয়নীয় পদার্থের ক্ষেত্রে ধরো তোমাদের যদি আয়নীয় পদার্থ বলতে NaCl এর কোনো একটা অঙ্ক এলো, তো NaCl এর ক্ষেত্রে যদি অঙ্ক আসে ফর্মুলাটা একই থাকবে। এক্ষেত্রে m এর মান হয়ে যাবে, যেহেতু NaCl, n এর হচ্ছে 23, Cl এর হচ্ছে 35.5 ইকুয়াল টু 58.5। এটা পারমাণবিক ভর না হয়ে তখন কি হয়ে যাবে, তখন হয়ে যাবে এমটাকে তখন আমরা বলবো যৌগটির সংকেত ওজন। অর্থাৎ যে আয়নীয় যৌগটা আছে তার সংকেতের যে ভর, সংকেতের যে ভর সেইটাকে বোঝাচ্ছে। অর্থাৎ n এর ভর 23, Cl এর ভর 35.5, আমরা দুটোকে যোগ করে এক্ষেত্রে বসাবো। তাহলে মৌলিক পদার্থ দিলে সেটাকে পারমাণবিক ভর হিসেবে লিখছি, আর যদি আণবিক পদার্থ দেয় তাহলে টোটালটা যোগ করে তার যেটা ভর হচ্ছে সেটা এখানে বসাচ্ছি। ঠিক আছে। আচ্ছা, একক কোষের মানে বাহুর দৈর্ঘ্য তোমার একই ব্যাপার দিয়ে দেবে, অ্যাভোগাড্রো সংখ্যাটাও পাল্টাবে না, একক কোষের বাহুর দৈর্ঘ্য দিয়ে দিলে তার কিউবটাও পাল্টাবে না। এখানে জেডটার ক্ষেত্রে জেডের তাৎপর্যটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। এক্ষেত্রে আমরা জেডটাকে বলছি একক কোষে আয়নীয় যৌগের সংকেত এককের সংখ্যা। অর্থাৎ আমরা ধরো
মৌলিক পদার্থের ক্ষেত্রে বলছিলাম এটা হচ্ছে পরমাণুর সংখ্যা বা কণার সংখ্যা এক একটা একক কোষের মধ্যে। এক্ষেত্রেও এক একটা একক কোষের মধ্যে আমরা ওটাকে পরমাণুর সংখ্যা না বলে ধরো ওটা NaCl, ঠিক আছে। এবার NaCl হোক বা যে কোনো আয়নীয় যৌগ, ধরো AB একটা আয়নীয় যৌগ, ধরো এই কৌণিক বিন্দুগুলোতে মনে করো A+, এটা হয়তো B-, মাঝখানে হয়তো A+B-, A+B-, এইভাবে ধরো ওরা বসে আছে। এইভাবে বসে থেকে আমি দেখতে পাচ্ছি যে এই সংকেত এই এক একটা একক কোষের মধ্যে 4টে আছে A+ আর 4টে আছে B-, তাহলে Z এর মান আমাদের হয়ে যাবে 4। অর্থাৎ মোট কতগুলো AB আছে? 4টে A+, 4টে B- মিলে তোমরা খেয়াল করে দেখো কটা AB হচ্ছে? 4টে। তাহলে এখানে Z এর মান হয়ে যাবে 4। অর্থাৎ Z টাকে আমরা বলবো একক কোষে আয়নীয় যে যৌগটা আছে সেই যৌগের সংকেত এককের সংখ্যা, মানে এই NaCl সংকেতটা কতগুলো এক একটা একক কোষের মধ্যে ঢুকে আছে সেই সংকেত এককের সংখ্যাটা হচ্ছে Z এর মান। ধরো NaCl এর ক্ষেত্রে 4টে Na+ আছে, 4টে Cl- আছে, তাহলে Z এর জায়গায় আমি 8 বসাবো না, আমরা Z এর মান 4 বসাবো। অর্থাৎ মোট 4টে NaCl আছে, 4টে Na+, 4টে Cl-, not 8, সেটা কি হবে? 4টে NaCl, অর্থাৎ Z এর মান হবে 4। এবার তোমাদের মনে স্বাভাবিকভাবে একটা প্রশ্ন আসবে যে স্যার আমরা এটা বুঝবো কি করে যে কার ক্ষেত্রে Z এর মান? যদি মৌলিক পদার্থ হয়, BCC FCC বলে দেওয়া থাকে তাহলে তো আমরা বসাতে পারবো, কিন্তু যদি অন্যরকম কিছু হয় তাহলে আমরা বসাবো কি করে? তো এক্ষেত্রে তোমাদের বসানোর জন্য কত মান বসাবে সেক্ষেত্রে আমরা নিশ্চয়ই পরে আলোচনা করব। তবে তোমাদের আমি পরে নিশ্চয়ই লিখিয়ে দেবো যে কোনটির ক্ষেত্রে আমরা কত বসাবো আয়নীয় যৌগ হলে। তবে সাধারণত তোমাদের বলে দিই, যদি কোনো আয়নীয় যৌগ দেয়, ধরো NaCl, KCl এই জাতীয় যদি কোনো আয়নীয় যৌগ দেয়, তোমরা Z এর মানটা 4 বসাবে। এবার তোমাদের মনে প্রশ্ন হবে স্যার কি করে 4টা হচ্ছে, আমি তো বুঝতে পারছি না। দেখো তোমাদের যে এইচএসের সিলেবাস সেখানে আয়নীয় যৌগ অনেক হতে পারে, সেখানে আয়নীয় যৌগ প্রচুর হতে পারে, এবং আমাদের পক্ষে সবার পক্ষে মনে রাখা সম্ভব নয় যে কোন আয়নীয় যৌগের ক্ষেত্রে Z এর মান কত হবে, এটা ইম্পসিবল। ওই জন্য আমরা পরবর্তীকালে ছোট্ট একটা চার্টের মাধ্যমে পড়ে নেব যে কার ক্ষেত্রে কত মানটা হয়। আমি তবু তোমাদের বলে রাখছি, দেখো একটা লেখা তোমরা দেখতে পাচ্ছ, হ্যাঁ, এই লেখাটায় যদি ফোকাস করো, দেখো আমরা আয়নীয় যৌগকে 4টে ভাগে ভাগ করেছি। এখানে NaCl এর মতো গঠন, NaCl এর গঠন লিখেছি, কিন্তু হচ্ছে এটা NaCl এর মতো অনেক যৌগকে এটা ডিনোট করছে। তাহলে 4টে ভাগে ভাগ করেছি, NaCl এর মতো গঠন, CaCl এর মতো গঠন, ZnS এর মতো গঠন, আর CaF2 এর মতো গঠন। এই যে গঠনগুলো দেখছো তোমরা ভালো করে যদি লক্ষ্য করো, দেখো প্রতিটি একক কোষে কত সংখ্যাটা আছে? দেখো 4। তাহলে NaCl এর মতো গঠন হলে 4। তুমি CaClটা বাদ দাও, ZnS এর মতো গঠন হলে কত আসছে? দেখতে পাচ্ছ 4। আচ্ছা, CaF2 এর মতো গঠন হলে কত আসছে? তুমি দেখতে পাচ্ছ 4। কিন্তু CaCl এর মতো যদি গঠন আসে তাহলে সেক্ষেত্রেই একমাত্র একটু ব্যতিক্রমী কি হচ্ছে, এর মানটা আসছে দেখো 1। অর্থাৎ আমি এখান থেকে একটা তোমাদের সহজ করে কনক্লুশন টেনে দেবো, যেটা হচ্ছে CS দেয়া কোনো যৌগ থাকলে, CaCl, CSI এই জাতীয় যৌগ থাকলে Z এর মান 1 হয়। আদারওয়াইজ যে যৌগই তোমাদের দিক অঙ্কে, তোমরা Z এর মান চোখ বুঝে 4 বসিয়ে দেবে। যদি বলো আমি স্যার বুঝে পড়বো, বুঝে পড়াটা অসম্ভব, কারণ হচ্ছে CaCl এর গঠন একরকম, NaCl এর গঠন একরকম, CaF2 এর গঠন একরকম, ZnS এর গঠন একরকম। তোমরা এগুলো সব অনার্সে পাবে। যেটা বললাম শর্টকাটে মনে রাখো, CS দেয়া কোনো যৌগ দিলে, ঠিক আছে, কিংবা TL দেয়া কোনো যৌগ দিলে, CS আর TL এই দুটো টাইপের যৌগ দিলে তাহলেই কেবলমাত্র Z এর মান 1 হবে। আদারওয়াইজ যে কোনো যৌগ, আয়নীয় যৌগ তোমায় দিক, তুমি চোখ বুঝে Z এর মানটা 4 বসিয়ে দেবে, তাহলেই তোমাদের অঙ্ক হয়ে যাবে। বোঝা গেছে? দেখো এতক্ষণ যে থিওরিটা আলোচনা করলাম, সেই থিওরির উপর আমরা এবার একটা নিউমেরিক্যাল প্রবলেম করব। তো প্রবলেমটা বোর্ডেও লেখা আছে, আমি এই জেরক্সটা থেকেও দেখাচ্ছি। দেখো দেখতে পাচ্ছ 1 নম্বর প্রবলেম, একটি ধাতু তার পারমাণবিক গুরুত্ব দিয়েছে 63.5,
এই যে একটি ধাতু পারমাণবিক গুরুত্ব আমি শর্টে লিখেছি 63.5 ঘনকাকার কেলাস গঠন করে। উক্ত কেলাসের বাহুর দৈর্ঘ্য ও ঘনত্ব যথাক্রমে 0.362 mm। এটা mm হবে না, এটা ভুলবশত জেরক্সে mm আছে, তোমরা দেখতে পাচ্ছ, এটা ন্যানোমিটার হবে, nm, ওটা মিলিমিটার নয়, ন্যানোমিটার। এবং ঘনত্বটা দেওয়া আছে 8.92 × 10⁻³ কেজি মিটার, মানে পার মিটার কিউব হলে একক কোষে পরমাণুর সংখ্যা কত হবে? একক কোষের পরমাণুর সংখ্যা মানে একটা একক কোষে পরমাণুর সংখ্যা বার করতে দিয়েছে, মানে জেড এর মান বার করতে দিয়েছে। তো এই অঙ্কটাতে আমরা স্বাভাবিকভাবেই বুঝতে পারছি আমাদের যা সিলেবাস, এখানে কিন্তু জেড এর মান 1 আসবে, 2 আসবে বা 4 আসবেই, কারণ আমাদের সিলেবাসে আমরা সরল পড়েছি, বিসিসি পড়েছি এবং এফসিসি পড়েছি। তো বাকি মানগুলো দেওয়া আছে। তাহলে কি কি মান দেওয়া আছে? এম এর মান দেওয়া আছে, পারমাণবিক গুরুত্ব বা পারমাণবিক ভর 63.5, ঠিক আছে। আচ্ছা, এখানে রো ঘনত্ব দেওয়া আছে 8.92 × 10⁻³ কেজি মিটার কিউব, পার মিটার কিউব। এটাকে একটু কেয়ারফুলি তুমি গ্রাম পার সিসিতে নিয়ে যাবে, গ্রাম পার সিসিতে নিয়ে যাব, কারণ এগুলোকে আমরা সাধারণত গ্রামে ধরি। তাহলে এখানে এটাকে 8.92 × 10⁻³ ছিল, ওপরে আছে কেজি আর নিচে আছে মিটার কিউব। তাহলে কেজিটাকে গ্রামে নিয়ে গেলে আমরা জানি কত দিয়ে গুণ করতে হয়? 1000 দিয়ে। আর নিচে ছিল মিটার কিউব, এবার মিটার থেকে সেন্টিমিটারে নিয়ে গেলে কত দিয়ে গুণ করতে হয়? 100 বা 10⁻² দিয়ে। এবার মিটারের কিউব আছে, তার মানে 3টে মিটার আছে, তাহলে একটা মিটারের জন্য 10⁻² আসবে, দুটো মিটারের জন্য 4, 3টে মিটারের জন্য 10�6 আসবে, এবং এর এককটা হয়ে যাবে গ্রাম পার সেমি কিউব। বুঝতে পারলে? ওপরে ছিল কেজি, কেজিটাকে আমরা গ্রামে করলাম, ওই জন্য 10⁻³ দিয়ে গুণ করলাম। আর মিটারটা নিচে ছিল, মিটার কতগুলো ছিল? 3খানা ছিল, এক একটা মিটারের জন্য 100 দিয়ে গুণ হচ্ছিল, তাহলে এটা হয়ে গেল 10⁶। তাহলে দেখো কেটে গেল, তাহলে আমার ঘনত্ব কি রইল? 8.92 গ্রাম পার সেমি কিউব। আচ্ছা, এছাড়া মান দেওয়া আছে, বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এ, তাহলে এর মান দেওয়া আছে 0.362 ন্যানোমিটার। তোমরা স্টেপ জাম্প করবে না, ন্যানোমিটারকে মিটারে নিয়ে যেতে হলে 10⁻⁻9 দিয়ে গুণ করতে হবে। ন্যানো, এই এনটা মনে রাখবে, এন থেকে আমাদের আসছে কত? 9 আসছে। তাহলে ন্যানোমিটারের থেকে আমরা যদি মিটারে নিয়ে যেতে চাই 10⁻⁻9 দিয়ে গুণ করলাম, কিন্তু এটাকে মিটারে রাখলে হবে না, কারণ এটাকে সেমিতে নিয়ে এসেছি। তাহলে এটাকে আরো 100 দিয়ে গুণ করব, 362 100 দিয়ে গুণ করলে এটা 10⁻⁷ সেন্টিমিটার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এর মান দেয়া আছে, এম এর মান দেয়া আছে, রো এর মান দেয়া আছে। তাহলে তোমরা কিসের মান বার করবে? জেড এর মান বার করতে হবে। তাহলে আমাদের ফর্মুলা কি ছিল? রো = z × m / a³ × n। অ্যাভোগাড্রো নাম্বার আমরা জানি 6.022 × 10⁻23। এটা যেটা বেরোলো সেমিতে তোমাদের করে দিয়েছি, এটাকে কিউব করবে ক্যালকুলেটরে, এম এর জায়গায় 63.5 বসাবে, আর রো এর জায়গায় 8.92 বসাবে, দিয়ে জেড এর মান দেখবে এই তিনটের মধ্যে একটা আসবে। তো আশা করি বোঝা গেছে যে এই টাইপের, এই থিওরি থেকে কি টাইপের অঙ্ক হতে পারে। আগামী ক্লাসেও আরও বিভিন্ন রকম প্রবলেম নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাসে আমরা থিওরিটা পড়লাম এবং একটি অঙ্ক করলাম।